বাসা থেকে বের হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই ছোট ভাই রুবায়েতের সাথে। ও আমার সাথে অ্যাকচুয়ালি আগে দুবাই ছিল। একসাথেই থাকতাম আমরা। এর আগে একবার দুবাই থেকে চায়না যাওয়ার ফ্লাইট আমি মিস করেছিলাম। এই জন্য মিনিমাম ৩ ঘন্টা আগে আমি এয়ারপোর্টে থাকি। রামপুরার রাস্তা বরাবরের মতোই হালকা ট্রাফিক ছিল। তারপর চলে যাই বসুন্ধরা আবাসিকের আই ব্লকে আমাদের শ্রদ্ধেয় হাসিব ভাইয়ের কাছে দোয়া নিতে। হাসিব ভাইয়া সে ২০১৪ সালে আমার গ্রামীণ ফোনের জার্নির সময় ট্রেনার ছিলেন। শেষ পর্যন্ত আমিও ট্রেনার হওয়ার স্বাদ পেয়েছিলাম। দোয়া নেওয়া শেষ করে খিলক্ষেত হয়ে এয়ারপোর্টে যাই। আমার যেহেতু এক্সট্রা লাগেজ নাই তাই বাইক দিয়েই যাই। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইম আমি এই বাইক দিয়েই যাওয়া আসা করি এয়ারপোর্টে। আমি যখন বাইরে কোথাও যাই জাস্ট হ্যান্ড ক্যারিটাই থাকে আমার সাথে। তারপর ছোট ভাই রুবায়েতকে বিদায় দিয়ে আমি ডিসপ্লেতে টাইম দেখে লাইন ধরে ফার্স্ট চেকিংয়ের পর ভিতরে প্রবেশ করি। প্রবেশের পর হেল্প ডেস্ক দেখা যায়, যেখানে যে কোনো এয়ারপোর্ট এবং ট্রাভেল রিলেটেড হেল্প পাওয়া যায়। বাট আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার লাগে নাই, তাই বলতে পারবো না সার্ভিস কেমন। তারপর চলে যাই ইন্ডিগোর কাউন্টারে। যেহেতু ইন্ডিয়া ট্রানজিট আছে তাই ওনারা একটা আলাদা ডেস্কে পাঠায় ভেরিফিকেশনের জন্য। ওইখানে পাসপোর্টের উপরে একটা স্টিকার বসায় দেয়। তারপর ব্যাগের চেকিংয়ের পর আবার ডিসপ্লেতে এসে চেক করি ফ্লাইট ডিটেলস। দেখলাম ফ্লাইট ১ ঘন্টা ডিলে। এখন এই ১ ঘন্টা কোথায় কাটাবো? সো ইমিগ্রেশন পার হওয়ার জন্য ভিতরে প্রবেশ করি। ইমিগ্রেশন শেষ করে প্রবাসী লাউঞ্জে এসে বসি। ওইখানে সময় কাটাতে থাকি। প্রবাসী লাউঞ্জটা দেখতে ভালোই ছিল। নিজেকে একটু ভিআইপি ভিআইপি লাগছিল। ফোন চার্জ দেওয়ারও ফ্যাসিলিটি আছে। একটু পর পর ডিসপ্লেতে আবার ফ্লাইটের টাইমটা দেখতে থাকি। প্রবাসী লাউঞ্জে বিএমইটি কার্ড হোল্ডার মানে যারা প্রবাসী জনশক্তি তাদের জন্য ১১০ টাকার হটডগ মাত্র ৯০ টাকা। ভালোই লাগলো খেয়ে। তারপর চলে যাই উপরে নামাজ পড়ার জন্য। ওইখানে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা উজু এবং নামাজের ব্যবস্থা আছে। নামাজ শেষ করে চলে গেলাম বিমানে ওঠার জন্য। তো ওঠার আগে ওইখানে আবার আরেকটা চেকিং হয়, যেটা হচ্ছে সর্বশেষ চেকিং। এই নিয়ে ৩ নাম্বার চেকিং। প্রথম চেকিং শুরু হয় এন্ট্রির সময়, তারপর বোর্ডিংয়ের সময়, তারপর বিমানে ওঠার ঠিক একটু আগে। ওয়েটিং রুমে অনেকেই বসে আছে। সামনে থেকে বিশাল ডানাওয়ালা পাখিটা দেখতে খুবই ভালো লাগছিল। কিভাবে এতগুলা মানুষ নিয়ে মেঘের উপরে উঠে চলে যায়। এই বাসগুলা দিয়ে প্যাসেঞ্জারদের নিয়ে বিমানে ওঠায়। আমাদের প্লেন যেহেতু কানেক্টেড সেহেতু বাসে ওঠা হয় নাই। মাত্রই ফ্লাইটটা আসলো, তাই আগের প্যাসেঞ্জারদের লাগেজ বের করা হচ্ছে। তারপর হালকা ভাবসাব নিয়ে প্লেনে উঠি। প্লেনে উঠে আমার জন্য সিলেক্ট করা সিটে বসি। দুই পাশে টোটাল ৬টা সিট। ম্যাক্সিমাম সিটেই খালি ছিল। বিমানবালারাও সবাইকে নিজ নিজ সিটে বসতে বলছিল, কিন্তু দেখা যাচ্ছে যে যার মতো বসে পড়ল। আসলে কিছু বলার নাই। কিছুক্ষণ পর ফিল করি সিটের মধ্যে বেশ ধুলা। ইন্ডিগোর উচিত এই বিষয়ে নজর দেওয়া। বাইরে অনেক বৃষ্টি হয়, ফ্লাইট ছাড়তে আরও ৩০ মিনিট দেরি, তার মানে টোটাল ১.৫ ঘন্টা। এক সময় ঢাকার আকাশ অতিক্রম করতে থাকি। একটা সময় আমরা মেঘের মধ্যে হারিয়ে যাই। তার কিছুক্ষণ পর মেঘের উপরে উঠতে থাকি। ফ্লাইট নামে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ৮ ঘন্টার ট্রানজিট ছিল আমার। দেখা হয়ে যায় এক আমেরিকান সিটিজেনের সাথে যিনি বাংলা বুঝে এবং বলতে পারে। আমি এখন জিজ্ঞেস করব আপনি কেমন আছেন। উনি অ্যাকচুয়ালি বাংলা পারে। আমি আমি খুব ভালো। খুব ভালো। খুব ভালো। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম স্কট। আপনার নাম কি? আমার নাম আরব। আপনার বাড়ি কই? আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ, থাকি ঢাকা খিলগাঁও। আপনি কোথায় ছিলেন? আমি তিন বছর জন্য হ্যাঁ। আমি বাংলাদেশ থাকলাম। ওকে। আমি 2 বছর জন্য ঢাকা মোহাম্মদপুরে। ও ঢাকা মোহাম্মদপুরে ছিল। 1 বছর জন্য আমি নোয়াখালী। ও মাই গড, উনি নোয়াখালী কিছু ছিল। কিছু নোয়াখালী ভাষা আমি কিছু বলতে পারি। নোয়াখালী ভাষা বলতে পারেন? হেঁটে আইব, আমি যাবো,
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Yeah. ইনশাল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। তারপর ওনার সাথে কিছুক্ষণ আলাপচারিতা শেষ করে নামাজ পড়ে প্লেনে ওঠার জন্য লাইনে দাঁড়াই। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মুম্বাই এয়ারপোর্টে আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল এবং আপনারা যখন কোথাও ট্রানজিটে ফ্লাইটে যাবেন অবশ্যই একটু পরপর ডিসপ্লে চেক করবেন বা এয়ারপোর্টে আসলেও ডিসপ্লে চেক করবেন যেখানে আপনার ফ্লাইট ডিটেলস দেওয়া আছে, টাইম কয়টার দিকে ছাড়বে। অনেকেই বলে ইন্ডিয়া ট্রানজিট দিলে ঝামেলা হয়, এই প্রবলেম সেই প্রবলেম, বাট মুম্বাইয়ের ট্রানজিটে আমি আল্লাহর মতে এখনও কোনো প্রবলেম ফেস করিনি। ওভারঅল আমি ইন্ডিগোর সার্ভিস ভালোই পেয়েছিলাম এবং মজার বিষয় ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমাদের কমপ্লিমেন্টারি ডিনারও দেওয়া হয়েছিল। প্লেনে উঠে এক ঘুম দিয়ে আল্লাহর রহমতে কোনো রকম প্রবলেম ছাড়াই আবুধাবি এয়ারপোর্টে ল্যান্ড করি। আবুধাবি এয়ারপোর্টে এই হলো আমার প্রথমবার। এয়ারপোর্টটা ঘুরে ফিরে একটু দেখলাম, তারপর ইমিগ্রেশন পার হয়ে সোজা চলে আসি অ্যারাইভালে। এখানে এসে নিজে একটু ফ্রেশ হই এবং পানি খাই। একটা মজার বিষয়, আরব আমিরাতের এয়ারপোর্টগুলোতে আপনারা এরকম পানি রিফিলের জায়গা পাবেন যেখানে পানি খেতেও পারবেন, রিফিলও করতে পারবেন। আমার ব্যাগটা এখানে রেখে যাই এবং মোবাইল চার্জ দিয়ে মোবাইলটা ব্যাগের মধ্যে রেখে আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। বিষয়টা হচ্ছে এয়ারপোর্টে নট অনলি আবুধাবি, দুবাই, যে কোনো এয়ারপোর্টে আপনি সব কিছু রেখে গেলেও কেউ হাত দেওয়ার মতো সাহস নেই। আপনার জিনিস মালামাল সম্পূর্ণ সেফভাবেই এখানে আপনি খুঁজে পাবেন। তারপর এয়ারপোর্ট থেকে 35 দিরহাম দিয়ে ইবনে বতুতার টিকিট কাটি বাসের। ইবনে বতুতা হচ্ছে দুবাই, সো আমি আবুধাবি থেকে এখন দুবাই যাচ্ছি। আবুধাবি থেকে ইবনে বতুতা আসতে 1 ঘন্টা সময় লেগেছে। বাস থেকে মেট্রো দিয়ে ইউনিয়ন মেট্রো স্টেশনে আসি 5.5 দিরহাম দিয়ে। আমি তো দুবাই যাব, তাহলে আবুধাবিতে কেন আসলাম? ঢাকা টু দুবাই টিকিট প্রাইস ছিল অ্যারাউন্ড 35,000 টাকার উপরে, আর আমি টিকিট কাটলাম মাত্র 23,700 টাকায় 8 ঘন্টার ট্রানজিট দিয়ে মুম্বাইয়ে। বাস টিকিট ছিল 35 দিরহাম আর মেট্রো টিকিট ছিল 5.5 দিরহাম। সব মিলিয়ে যদি হিসাব করি 25,000 টাকার মতো লেগেছে। তার মানে 10,000 টাকা বাঁচলো একটু কষ্টের জন্য। আপনারাও চাইলে এরকম ট্রিক্স ফলো করতে পারেন। আমি বিভিন্ন অ্যাপ থেকে টিকিট কাটি, উইগো, শেয়ার trip.com, যেখান থেকে একটু কম পাই সেখান থেকে টিকিট কেটে ফেলি। তার মানে আপনারা আগে চেক করবেন কোন অ্যাপের মধ্যে টিকিট প্রাইস কম আছে, তারপর আপনার ডেস্টিনেশন অনুযায়ী ওইভাবে টিকিট কাটবেন। তো যাই হোক, নেক্সট ভিডিওগুলোতে আমার দুবাই ঘোরাফেরার সম্পূর্ণ ডিটেলস থাকবে। ততক্ষণ আমার সঙ্গেই থাকুন।